এবার আসেন ইন্টারভিউতে কোন কোন ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। ৩টা ব্যাপারে আপনি ইন্টারভিউ বোর্ডে সবসময়ই মিথ্যা কথা বলতে পারবেন। সেটা হচ্ছে ১ নাম্বার আপনার কোম্পানি সম্বন্ধে। আপনার কোম্পানিতে যদি কালচার খুব খারাপ হয়ে থাকে, সেখানে যদি আপনার ধরেন যে খুব বেশি নেপোটিজম থাকে, আপনি কখনো এটা ইন্টারভিউ বোর্ডে বলতে যাবেন না। কখনোই আপনি বলতে যাবেন না কারেন্ট কালচারটা খারাপ, আমার পারফরম্যান্স সেখানে রিকগনাইজ করা হচ্ছে না, অথবা আমি সেখানে পারফর্ম করতে পারছি না। কোম্পানি আমাকে কোনো হেল্প করছে না, আমার বস আমাকে কোনো হেল্প করছে না, অফিসে অনেক বেশি নেপোটিজম চলে। এই কথাগুলা কখনোই আপনি ইন্টারভিউ বোর্ডে বলতে যাবেন না। এই বিষয়ে আপনি অবশ্যই মিথ্যা কথা বলবেন, বরঞ্চ আপনি ঠিক উল্টো কথাটা বলবেন। উল্টো কথাগুলো হচ্ছে আপনার বস খুবই ফ্রেন্ডলি, আপনার কোম্পানির কালচার খুব ভালো, আপনার কোম্পানির ইনসেন্টিভ স্ট্রাকচার খুব ভালো, এবং আপনার কোম্পানি আপনার পারফরমেন্সে খুশি এবং তারা আপনাকে হয়তোবা নেক্সট ইয়ার একটা প্রমোশনও দিবে। ঠিক আছে? এভাবে বলবেন যে আমার একটা প্রমোশনও এখানে ডিউ হয়ে আছে। কেন এটা আপনি বলবেন? কারণ আপনি কখনোই আপনার আগের এমপ্লয়ার সম্বন্ধে নেগেটিভ কথা বলতে পারবেন না বা বলতে যাবেন না। কারণ এটা কারেন্ট এমপ্লয়ার, যে তারা মনে করবে যে আমাদের এখানেও তো কিছু নেগেটিভ জিনিস হয়, সেটাও হয়তোবা সে বাইরে এভাবে বলে দিবে। আর মানুষ সাধারণত নেগেটিভ যারা চিন্তা করে তাদেরকেই নেগেটিভলি নেয়। কারণ সত্যি এমন হতে পারে যে আপনার কোম্পানিটা আসলেই খারাপ। কিন্তু আপনি সেটা কিন্তু বোঝাতে পারবেন না ইন্টারভিউ বোর্ডে। পারবেন কি? এটা বোঝানোটা আসলে খুব খুব সহজ নয়। ইটস লাইক আপনার ওয়াইফ আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, রাইট? এখন আপনি মানুষকে বলছেন যে আমার ওয়াইফ খারাপ ছিল। আ যদি সত্যি সে খারাপ হয় বা সত্যি যে যদি সে অন্যায় করে আপনার সাথে, আপনি এটা মানুষকে আসলে কিভাবে বোঝাবেন? সে তো আপনার ওয়াইফের বক্তব্য নেয় নাই, নিয়েছে? তাই আপনি যখনই এটা মানুষকে বলবেন, তখনই কিন্তু সে আপনার ব্যাপারে একটা ডাউট সে ক্রিয়েট হবে যে আসলে আপনি কি করেছিলেন, রাইট? সবসময় এই জিনিসটাই আসলে বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি আপনার আগের এমপ্লয়ার বা কারেন্ট এমপ্লয়ার সম্বন্ধে আজে-বাজে কথা বলেন, তাহলে ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছে তারা মনে করবে যে এই লোকটারও সম্ভবত কোনো প্রবলেম ছিল, যে কারণে সে কোথাও গিয়ে ম্যাচ করতে পারে নাই বা পারবেও না। আমাদের এইখানেও সে পারবে না। আমাদের এইখানেও যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো ফেস করলেই সে তখন কমপ্লেইন করা শুরু করবে, ব্লেম করা শুরু করবে। তাই আসলে নেগেটিভিটি দিয়ে আসলে কখনোই কোথাও উইন করা যায় না। আর এই কারণেই জেনুইন নেগেটিভ আ সিচুয়েশন থাকলেও আপনি কখনোই সেটা শেয়ার করবেন না। ইনফ্যাক্ট এটা আপনি কারো সাথেই শেয়ার করবেন না, রাইট? আপনার বন্ধুর সাথেও যদি আপনার দেখা হয়ে যায়, তাকেও আপনি বলবেন না যে আপনার কারেন্ট কোম্পানিতে কি চলছে। কারণ এই নেগেটিভিটিগুলো আসলে কখনোই আপনার পক্ষে যাবে না। ২ নাম্বার হচ্ছে আপনার স্যালারি। আপনি এখন যেই স্যালারিটা পান, সেই স্যালারি কখনোই আপনি ইন্টারভিউ বোর্ডে বলবেন না। আপনি তার চাইতে অবশ্যই একটুখানি বাড়িয়ে বলবেন। কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছেন, আপনাকে সিলেক্ট করার পরে আপনার কাছ থেকে আপনার কারেন্ট কোম্পানির যে স্যালারি স্লিপটা, এইটা সে চাইতে পারে, রাইট? স্যালারি স্লিপ আসলে আমরা সবাই পাই। ইমেইলে আসে অথবা আপনার সিস্টেমে থাকে। এইটা যদিও চাওয়াটা আসলে কোনো আপনার নিয়ম নাই। এটা চাওয়াটা ঠিক না। কিন্তু তারপরও আসলে এইচআর এর লোকজন এটা চায়। এটা আপনি যদি একটু রিসার্চ করেন বা আপনি যদি জানেন, তাহলে হয়তোবা আপনার জন্য ভালো হবে যে লোকাল এবং মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি কিন্তু এটার বাইরে যেতে পারে না। হ্যাঁ, এই জিনিসটা আপনি মাথায় রাখেন। আপনি যদি মনে করেন যে আপনার কারেন্ট স্যালারি কত, এইটা কোম্পানি জানতে চেয়ে অন্যায় করে ফেলেছে। হ্যাঁ, অন্যায় করেছে, কিন্তু আ কিন্তু এটাও ঠিক যে এই অন্যায়টা অনেক ভালো রেপুটেবল মাল্টিন্যাশনাল কোম্পানিও করে, যারা খুব বেশি কমপ্লায়েন্ট অন্য সব ক্ষেত্রে। কিন্তু আপনার স্যালারি কত সেটা জানতে চায়। কারণ তারা আসলে এইচআর যেটা করতে চায় সেটা হচ্ছে যে আপনি আগে যে স্যালারিটা পাচ্ছেন তার চাইতে সামান্য কিছু বেশি দিয়ে আপনাকে হায়ার করতে চায়, রাইট? আমার ১ম চাকরিটা যখন আমি ছাড়ি, ২য় চাকরি পাওয়ার জন্য আমাকে সেলারি শিট দিতে হয়েছে। অথচ তখন কিন্তু অত বেশি আহামরি কোনো বেতন আমি পেতাম না। তারপরও কিন্তু আমাকে দিতে হয়েছে। কেন? কারণ এটা কালচার। আপনার আগের কোম্পানি আ আ আপনাকে কত টাকা দেয় এটা ওরা জানতে চায়, রাইট? লেটস সে আপনার আগের কোম্পানি আপনাকে ৩০,০০০ দিত। এখন আপনাকে কিন্তু তারা ৫০,০০০ এ হায়ার করবে না। কিন্তু ৫০,০০০ তাদের বাজেট আছে। তো ৩০,০০০ দেখলে তারা ৪০,০০০ আপনাকে অফার করবে। এখান থেকে আপনি কিভাবে বাঁচবেন? এইখানে আপনি একটু মিথ্যা কথা বলবেন। কারণ আমার আগের কোম্পানি, আমার ১ম যে কোম্পানিটা, ওই কোম্পানিতে এইচআর এর যে ছেলেটা ছিল, সে আমাকে আ হেল্প করেছে একটা ক্ষেত্রে। সে আমাকে বলেছে যে, এইভাবে করে আমরা হচ্ছে সেলারি শিট টাইপ করি। এগুলো ইনফরমেশন লেখা থাকে। এগুলো তো আসলে কেউ যাচাই করে না বা যাচাই করতে পারেও না। কারণ আপনার এইচআরকে ফোন দিয়ে, আপনার কোম্পানির এইচআরকে ফোন দিয়ে কেউ কখনো জিজ্ঞাসা করবে না যে, এই ছেলেটা আপনাদের এখানে সেলারি কত পায়? এটা কখনোই আপনার এইচআর বলবে না। বড়জোর বলতে পারে যে, হ্যাঁ, এই ছেলেটা আমাদের এখানে চাকরি করে, এই পজিশনে চাকরি করে। হ্যাঁ? কখনোই কিন্তু আপনার সেলারি বলবে না।
তো এই ব্যাপারে আপনি নিরাপদ থাকেন। আপনি যদি স্যালারি নিয়ে মিথ্যা কথা বলেন, এখানে আপনি খুব একটা বেশি ধরা পড়বেন না। আর ফেক স্যালারি শিট জমা দেওয়াটা অন্যায় কিছু না, ঠিক আছে? কারণ এইটা আসলে তাদের পক্ষে ভেরিফাই করা সম্ভব না। আর যদি তারা মুখে জিজ্ঞাসা করে, আপনি অবশ্যই যেই স্যালারিটা চান সেটা বাড়িয়ে বলবেন, রাইট? ওকে। ৩ নাম্বার আরেকটা মিথ্যা কথা বলতে পারবেন আপনার বসের সম্বন্ধে। আপনার বস যদি আপনার সাথে আপনার বস যদি খুব আপনার কোম্পানি যদি খুব ভালো হয় কিন্তু বস যদি ভালো না হয়, তাহলেও আপনি আপনার বসের সম্বন্ধে খুব পজিটিভ কথাই বলবেন। আপনার কারেন্ট বস সম্বন্ধে তার কাছ থেকে আপনি কী, কী শিখেছেন, কিভাবে সে আপনাকে হেল্প করে। যদিও সে আপনাকে হেল্প নাও করে, যদিও সে আপনাকে অপছন্দ করে, কোনো কারণে সে চায় আপনি বের হয়ে যান কোম্পানি থেকে, স্টিল আপনি তার সম্বন্ধে পজিটিভ কথা বলবেন। কখনোই আপনার বসের সাথে আপনার যে স্ট্রাগল চলছে, এইটা কখনোই কোনো অবস্থাতেই আপনি আ আপনি শেয়ার করবেন না। কারণ মনে রাখবেন যেই বসটা আপনার হতে যাচ্ছে সে আপনার আগের বসের চেয়েও খারাপ হতে পারে। এমনও হতে পারে যে আপনি যাকে রিপ্লেস করার জন্য ইন্টারভিউ দিচ্ছেন, সেও হয়তোবা একজন ভালো এমপ্লয়ি ছিল। তার মানে যিনি এমপ্লয়ার তিনিও কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশন দেয় না। সো আপনারও কিন্তু মানে দায়িত্ব না যে সব ব্যাপারে সঠিক ইনফরমেশন তাকে দেওয়া। তাই এই ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলবেন, রাইট? সো আপনার আগের কোম্পানি, আপনার আগের কোম্পানির স্যালারি এবং আপনার আগের কোম্পানির বস, এই ৩ টা ব্যাপারে আপনি মিথ্যা কথা বলতে পারেন। আ আ এই তো। এবার আসি যে আপনার চাকরির ইন্টারভিউর আ শেষের অংশে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে বা বলা হবে যে, "আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনি করেন বা আমাদের ব্যাপারে আপনি কিছু জানতে চান কিনা?" এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় যেটা বলি যে, "আমরা না, আমার কিছু জানার দরকার নেই, আমরা চলে আসি।" এটা করাটা ঠিক না। আপনার আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার কোনো না কোনো প্রশ্ন করা উচিত এবং প্রশ্নগুলো হওয়া উচিত ওই জব রিলেটেড। এবং এই ইনফরমেশনগুলো আপনাকে ওই ডিসিশন নিতে, ওখানে আপনি জয়েন করবেন কি করবেন না এই ডিসিশন নিতে কিন্তু অনেক হেল্প করবে। যেমন আপনি যদি প্রশ্ন করেন যে, "আমি যে পজিশনটার জন্য এপ্লাই করছি, এই পজিশনটা কি নতুন ক্রিয়েট করা হয়েছে না এই পজিশনটা আগেই এক্সিস্ট করত?" তারা যদি বলে যে নতুন ক্রিয়েট করা হয়েছে, তার মানে কোম্পানি গ্রোথে আছে, রাইট? এটা কিন্তু খুবই, খুবই চমৎকার একটা প্রশ্ন। এই উত্তরটা যদি আপনাকে কেউ দেয় যে কোম্পানির এটা একটা নতুন পজিশন, তার মানে হচ্ছে কোম্পানি তার এমপ্লয়িদের সংখ্যা বাড়াচ্ছে। তার মানে কোম্পানিটা গ্রোথে আছে। তার মানে আপনি সেখানে জয়েন করতে পারেন। আর যদি এমন হয় যে ওই কোম্পানিতে ওই পজিশনে আগে ছিল, সে চলে গেছে। কেন চলে গেছে এটা একটা প্রশ্ন বা সে আপনাকে বলবে না যে কেন সে চলে গেছে। আগের কাউকে আপনি রিপ্লেস করছেন। সেটাও যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে আ LinkedIn থেকে ওই পজিশনটা খোঁজা যে ওই কোম্পানিতে ওই পজিশনে আসলে কতদিন চাকরি করে। কিছু, কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি একই পজিশনে লোক হায়ার করে। কারণ তাদের ওইখানে মানুষ আসলে চাকরি করতেই পারে না। হ্যাঁ? কোম্পানিগুলো এরকম, এর নাম ধরেই বলা যায় কিন্তু নাম নিব না। অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে একই পজিশনে আ কন্টিনিউয়াসলি ৬ মাস ১ বছর পরে হায়ার করছে বা এবং তারা কন্টিনিউয়াসলি বিজ্ঞাপন দেয়। ওই কোম্পানিগুলোতে জয়েন করা মানে হচ্ছে আ নিজের জীবনে কিছু বাজে অভিজ্ঞতার আপনার সম্মুখীন হওয়া। বলছি না যে আপনি জয়েন করবেন না, করবেন। বাট লাইফে কিছু বাজে অভিজ্ঞতা হবে, ওই অভিজ্ঞতাটাও দরকার আছে। আর চাকরি দরকার থাকলে কেন করবেন না, রাইট? সো আপনি এমন প্রশ্ন করেন যে প্রশ্নগুলো আ আপনাকে কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন দেয়, হ্যাঁ? অথবা আপনি এই প্রশ্নটাও করতে পারেন যে পজিশনের জন্য আমি এপ্লাই করেছি। কি, কি কারণে এই পজিশনগুলা থেকে আ আ এই পজিশনে চাকরি করলে আমাকে আর ইয়ে করা নাও হতে পারে। মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলা কি? আপনাকে পজিশনে তো পার্মানেন্ট করা হবে একটা সময়, রাইট? ৩ মাস পরে বা ৬ মাস পরে। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কত মাস পরে এই পজিশনটাতে আমি এই কোম্পানিতে আমি পার্মানেন্ট হতে পারবো? এবং এই যে সময়টুকুতে আমি টেম্পোরারি এমপ্লয়ি হিসেবে কাজ করব। এটা আসলে টেম্পোরারি একটা এমপ্লয়মেন্ট, রাইট? কারণ ৩ মাস পরে আপনাকে তারা জব কনফার্ম করবে বা ৬ মাস পরে করবে। এটা কোম্পানির পলিসি অনুযায়ী। তো এই যে এই পজিশনে যে আমি কাজ করব, আ এই পজিশনে আমার কি, কি কারণে আ আ এখানে আমি পার্মানেন্ট হওয়া থেকে ফেইল করতে পারি? বা আমার কি, কি কারণে পার্মানেন্ট হওয়াটা আমাকে ডিলে করা হতে পারে? অথবা আমাকে একটা একটা পারফরম্যান্স প্ল্যানের মধ্যে ফেলে দেওয়া হতে পারে। পারফরম্যান্স প্ল্যান হচ্ছে আপনার পারফরম্যান্স ভালো না, সো আপনাকে আরো একটু সময় দেওয়া হলো, হ্যাঁ? কি, কি কারণে আমাকে আমার পারফরম্যান্স কোন, কোন বেসিসে আমার পারফরম্যান্স যাচাই করা হবে? এই জিনিসগুলা যদি আপনি জেনে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে আ পরবর্তীতে সেলারি নিয়ে নেগোশিয়েট করা। আপনি যদি দেখেন যে এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কোম্পানির কালচার খুব ভালো এবং এই পজিশনে আপনি টিকে যাবেন ইজিলি। তাহলে আপনি একটু কম সেলারি হইলেও মানে আগের কোম্পানির চাইতে একটু অল্প বেশি নিয়ে আপনি জয়েন করে ফেলতে পারেন। কিন্তু যদি আপনি দেখেন এখানে প্রচুর পরিমাণে রিস্ক আছে, তাহলে আপনি বার্গেন করার সময় লেটস সে আপনি ৳৩০,০০০ এখন সেলারি পাচ্ছেন, ওদের বাজেট আছে ৳৫০,০০০ তো আপনি ৫০,০০০ই চাইবেন।
আপনি বলবেন যে আমি 50,000-এর নিচে হয়তোবা জয়েন করতে পারব না। কারণ আপনি কিন্তু হিউজ রিস্ক নিচ্ছেন। যত বেশি রিস্ক আপনি তত বেশি সেলারিতে জয়েন করবেন। কারণ এই কোম্পানিতে যদি আপনার ১ বছর পরে আপনাকে চলে আসতে হয় তাহলে তো সমস্যা। এট লিস্ট আপনি সেলারি তো বেশি পাবেন।